প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাটাচুর বিএম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস থেকে স্বাগতম। আমাদের দীর্ঘ এই কোভিড-19 মহামারী রোগ থাকাতে আমরা পুরোপুরি রেগুলার ক্লাস করতে পারছি না। তারপরেও আমরা মোটামুটি যেটুকু করতেছি তোমরা অবশ্যই বাড়িতে বসে সবাই দেখবে এবং শিখবে। আমি আজ বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব বাংলাদেশের সরকার পদ্ধতি। গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম বাংলাদেশের সরকারি শ্রেণীগুলো। আজকে তোমাদের আমি আলোচনা করব বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। তাহলে আমরা এই সরকার পদ্ধতির আমরা বাংলাদেশ সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলা ছক আকারে আমরা এক নজর জেনে নিই। তোমরা একটু ভালোভাবে একটু মনোযোগ সহকারে শোনো। এই বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশ রাষ্ট্রে দেওয়া এখানে একটি মানচিত্র আছে এবং গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশের সরকার ব্যবস্থা চারটি এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্য? প্রজাতান্ত্রিক সরকার, সংসদীয় কর্তৃত্ব সরকার, এককেন্দ্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা এখানে এই সরকার ব্যবস্থা এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাহী প্রধান হিসাবে থাকে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মাধ্যমে। এই শাসন ব্যবস্থা আইনসভার প্রাধান্য বিদ্যমান থাকে। আর মন্ত্রী পরিষদ শাসিত সরকারের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধতা থাকে। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তোমরা একটু এখানে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের দুটি উদাহরণ একটু আমরা জেনে নেই। আর তোমরা অবশ্যই এই উদাহরণগুলো একটু ভালোভাবে দেখে নাও। দুটি উদাহরণ, একটি হলো গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা আইনসভার প্রাধান্য বিদ্যমান। আরেকটি হলো এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। আমরা যাই হোক, আমরা অবশ্যই বাংলাদেশের সরকার পদ্ধতি সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলাম এবং কি মোটামুটি উপভোগ করলাম। বাড়িতে তোমরা বসে অবশ্যই এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ে ৭২ পৃষ্ঠার পাঠ ২ নং বাংলাদেশের সরকার পদ্ধতি তোমরা অবশ্যই একটু শিখে নেবে। আচ্ছা, যাও, তারপরে আমরা আলোচনায় আসি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি আমাদের চারটি। কী কী আমরা একটু আবার একটু সময় আমরা একটু খেয়াল করি। আমাদের বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয় মূলনীতি চারটি। কী কী রাষ্ট্রীয় মূলনীতি? রাষ্ট্রীয় মূলনীতি চারটি আমরা খেয়াল করে নিই। একটি হলো আমাদের জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ জাতীয়তাবাদ। আরেকটি হলো আমাদের সমাজতন্ত্র। সমাজতন্ত্র।
একটি হলো গণতন্ত্র। গণতন্ত্র আরেকটি হলো আমাদের ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ। আমরা এই বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতির 4টি উপাদান আমরা একটু আলোচনা করে নিই। জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বাঙালি জাতিদের মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা আছে, একই ভাষা ও সংস্কৃতির আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে আমাদের সে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। একটা হলো আমাদের সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি? অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। এই সমাজতন্ত্র শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা জাতীয়তাবাদী সম্পর্কে জানলাম, সমাজতন্ত্র সম্পর্কে জানলাম। এখন আমরা গণতন্ত্র। গণতন্ত্র আমরা পূর্বের ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। গণতন্ত্র কি? গণতন্ত্র মানে জনগণের মতামত অনুসারে যে সরকার বিদ্যমান, সেটাই হলো গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক হলো রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত পাবে। এটাই হলো আমাদের গণতান্ত্রিক মূল উদ্দেশ্য। আর ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা হলো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে খুব সচেতন ছিল। আমাদের বাংলাদেশের এই সরকার এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সময় ধর্মের দিক দিয়ে সে কোনো দিক দিয়ে কোনো পার্থক্য রেখেনি। হিন্দু মুসলমান মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। তেমনি আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি এখনও সেই ব্যবস্থা বিদ্যমান আছে। ধর্ম নিরপেক্ষতা হলো রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা এবং হস্তক্ষেপ প্রদান করবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা রাষ্ট্রীয় মূলনীতি 4টি আমরা সুন্দরভাবে আমরা জানতে পারলাম এবং শিখতে পারলাম। আবার এই ধর্ম নিরপেক্ষতা প্রতিটি নাগরিকের উচিত এগুলো আমাদের মেনে চলা এবং রাষ্ট্র সংবিধানের রাষ্ট্রের পরিচালনা পবিত্র দলিল এই ধর্ম নিরপেক্ষতা আমাদের অন্যতম একটি আমাদের মূলনীতি। তাহলে আমরা 2টি পার্ট আলোচনা করলাম, আমরা সবাই জানতে পারলাম। কি কি আলোচনা করলাম আমরা একটু মূল্যায়ন করি। আবার মূল্যায়ন বলতে আমরা এই সরকার ব্যবস্থা পদ্ধতিগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা সবাই শিখে আসবো এবং আমরা ক্লাসে তোমাদের কিন্তু সবাইকে আমি ধরবো এবং তোমরা শিখে আসবে। আর এই রাষ্ট্রীয় মূলনীতির 4টি মূলনীতি সম্পর্কে তোমরা ভালোভাবে শিখে আসবে। সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের কিছু কিছু প্রশ্ন করব। সে সম্পর্কে তোমরা অবশ্যই কিছু না কিছু সুন্দরভাবে শিখবে এবং কি আমি সেই ব্যাপারেও তোমাদের কাছে আমি আগামী ক্লাসে সেই ব্যাপারে আমি পড়াটা সুন্দরভাবে যেন নিশ্চিত পাই সেইভাবে তোমরা ক্লাসে শিখে আসবে। যাও আমি এখন তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। সেই বাড়ির কাজটা আগামী ক্লাসে অবশ্যই খাতা তুলে নিয়ে আসবে এবং কি এই বাড়ির কাজে তোমরা সবাই একটু লিখে নিয়ে যাও। বাড়ির কাজটা হলো গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই 2টি মূলনীতি আমাদের কি কি ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা অনুসরণ করব এবং উদাহরণগুলো লিখে নিয়ে আসবো। যাক তোমরা খাতায় লিখে নিয়ে নাও। আমি আগামী ক্লাসে অবশ্যই তোমাদের বাড়ির কাজ সম্পর্কে আমি প্রত্যেকের খাতা আমি দেখব এবং সুন্দরভাবে তোমরা সুস্থভাবে আগামী ক্লাসে
আসবে। এই সুস্থতা কামনা করেই আজকে ক্লাস আমি এখনই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। কি হয়েছে?